এই পর্যায়ে আমি অনুরোধ করব এমন একজন ব্যক্তিকে যিনি আজকের এই অনুষ্ঠানের জন্য সুদূর সাতক্ষীরা থেকে এসেছেন। অনেক দিন ধরে উনি কৃষক আন্দোলনের সাথে জড়িত আছেন। জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রবীণ কৃষক নেতা অধ্যক্ষ আশরাফি ইলাহি স্যার। বাংলাদেশ কৃষক মজদুর সংহতি পরিষদ আয়োজিত আজকের এই আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বাংলাদেশের কৃষি সেক্টরে দীর্ঘদিন দায়িত্বপ্রাপ্ত এবং অবসর গ্রহণ করেছেন সেই সেক্টর থেকে সচিব মহোদয় এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আসলে মানে কথার শুরুতেই এক ধরনের হতাশা আমাদের মধ্যে কাজ করে। সেটি হলো আসলে কৃষক, আমরা যখন বলি কৃষিকে নিয়ে একটি রাষ্ট্র বেড়ে ওঠার ক্ষেত্রে আমরা কৃষি প্রধান দেশ, কৃষিকে না বাঁচলে দেশ বাঁচবে না, এটি আমরা প্রথম থেকেই, অন্তত আমাদের মতো আমাদের উদ্যোগ যাদের বয়স স্বাধীনতা সংগ্রামের থেকে তার পূর্বে যারা কৃষক আন্দোলন করেছে, যুক্ত ফ্রন্টের কথা বলছিলাম, তখন থেকে এই কথাটি বলা হয়। কিন্তু এই কথা বলার মধ্যে দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় যায় এবং আজ পর্যন্ত গেছে, তারা এই কৃষকের এই যে বিষয়টাকে সেইভাবে বিবেচনার মধ্যে নিয়ে আসে না। কারণটা কি? কারণটা হলো আমরা যখন মাঠে থাকি তখন কৃষক থাকি, যখন ক্ষমতায় যাই তখন আমরা প্রশাসক হয়ে যাই অথবা নেতা হয়ে যাই। ফলে মাটির সাথে যে সংগ্রামটা, আমরা যারা কৃষক আন্দোলন করি, দীর্ঘদিন ধরে কৃষক সংগঠনের সাথে যুক্ত, তাদের মধ্যে এক ধরনের আজকের বাংলাদেশে এই জায়গায় বলতে খুব অসুবিধা নেই যে এই দেশে বড় আন্দোলন যেগুলো গড়ে উঠেছিল কৃষি আন্দোলনকে কেন্দ্রে, কৃষক আন্দোলন, আমরা তেবাগার আন্দোলন বা অন্যান্য আন্দোলনের কথা শুনলে অনেক আজ পর্যন্ত, কিন্তু স্বাধীনতোত্তর বাংলাদেশে একটি বড় ধরনের কৃষি আন্দোলন গড়ে উঠেছে, কৃষি সংস্কারের আন্দোলন উঠছে, এরকম ব্যাপারটি বোধহয় ঘটেনি। সেই কারণে এই কৃষক বাংলাদেশ কৃষক মজদুর সংহতির যে আয়োজনটি, এটিকে আমি অত্যন্ত রেসপেক্ট করি এবং আমাদের যত পরিশ্রমে আসে এই কারণে নিজেকে জানার জন্য এবং শিখার জন্য, এই কারণে যে কৃষি নিয়ে যারা কাজ করছে তাদের এখনো জীবিত আছে, এটা দেখলে নিজেকে একটু ভালো লাগে। তাই প্রথমত সেই জায়গাটা জন্য তাদেরকে শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতে চাই, সেটি হলো আসলে বাংলাদেশে যারা কৃষক এবং কৃষি নিয়ে কাজ করে তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনা খুব জরুরি দরকার। একসময় 90-এর দশকে বাংলাদেশে কৃষক ও খেতমজুর ফ্রন্ট করে একটি বড় প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল। আমরা এই কিছুদিন আগে কৃষক ফেডারেশনের নেতৃত্বে একটি অনেকটা 18টার মতো অর্গানাইজেশন একসঙ্গে একটি সংহতি করার চেষ্টা করছেন। সবগুলো আসলে কিছু দূর যেয়ে আর যায়নি। তো আমি অনুরোধ করব আমার আলোচনার শুরুতে কৃষক মজদুর সংহতির নেতৃবৃন্দকে যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটাকে আরো সংহতি করার চেষ্টা করেন এবং কৃষি নিয়ে যারা ব্যক্তিগতভাবেও যারা কাজ করে গবেষণা পর্যায়ে। আমাদের দেশে কৃষিতে সবচেয়ে বড় অসুবিধা আমাদের আজকের অনেক উপস্থাপন এবং কৃষক সাধারণ সম্পাদক বলছিলেন, কৃষিক্ষেত্রে সবচেয়ে কম গবেষণা হয় এবং যেটুকু গবেষণা হয়েছে সবটাই ব্যক্তিগত উদ্যোগে। রাষ্ট্রের এই ক্ষেত্রে প্রচণ্ডভাবে সীমাবদ্ধতা রয়েছে। আমাদের কোন আমলে একবার এই অঞ্চলের ভূমি জরিপ করা হয়েছিল, কৃষি এগ্রোইকোলজিক্যাল জোন গড়ে তোলা হয়েছিল, 30টার মতো এগ্রোইকোলজিক্যাল জোন, বা দেখা হয়েছিল যে কোন এলাকার মাটি কেমন, কোন এলাকায় কি ধরনের ফসল হয়, এটি সেটিকে আর নতুন করে হয়নি। আপনি যদি উত্তরবঙ্গের সাথে আর দক্ষিণবঙ্গের বিষয়টি নিয়ে যদি রাষ্ট্র একটি আইন করেন তাহলে তো সেটি চলবে না। তাই কৃষি এটি হলো জলবায়ুর সাথে যুক্ত, আবহাওয়ার সাথে যুক্ত, মাটির সাথে, পরিবেশের সাথে যুক্ত। সুতরাং এই ইকোলজিক্যাল ব্যবস্থাপনাটা যদি আমরা সঠিকভাবে না বুঝে সিদ্ধান্ত নিতে যাই তাহলে একটি আত্মঘাতী কাজ হবে, যার একটি উদাহরণ আমরা দক্ষিণ অঞ্চলে দিতে পারি, উত্তর অঞ্চলে, সারা দেশে। আমাদের দেশে যে বাঁধ ব্যবস্থাপনাটা যে করা হয়েছে, আমাদের কৃষিকে সবচেয়ে বড় ক্ষতি করে গেছে এই যে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ব্যবস্থাপনা।
এই ব্যবস্থাপনাটাই আমাদের কৃষিকে, আমাদের টোটাল কৃষি ব্যবস্থাকে পরিবর্তন করছে। তো এই বিষয়গুলো আমাদের খুব আসলে মাথায় রেখে আমি কৃষির যে মূল বিষয় সেই জায়গায় আমার আলোচনাটা নিয়ে আসার চেষ্টা করবো। তার আগে আমাদের আরেকটি বিষয় বলা দরকার, আসলে বাংলাদেশের কৃষির ধরনটা কি আগের মতো আছে কিনা। কৃষির মধ্যে কৃষির যে উৎপাদনের পদ্ধতিটার মধ্যে একটু ধারা পাল্টে গেছে। একসময় সামন্তবাদী ধারা ছিল, একসময় আদা বলতো। আমরা এখন মনে করি যে কৃষিতে পুঁজিবাদের বিকাশ ঘটছে। পুঁজিবাদের যে বিকাশের যে ধরনটি সেটি কৃষির মধ্যে শুরু হয়েছে। সুতরাং কৃষি, আগের কৃষির আন্দোলন, আগের কৃষির পদ্ধতি, এখন আর কৃষির পদ্ধতির মধ্যে এটি খুব আমাদের প্রথম বিবেচনা করে। দ্বিতীয়ত ব্যাপারটি হলো, আমরা যারা আপনি ৫৩ বছর দেখবেন আমাদের কৃষির যে জমিগুলো ছিল, আমরা বরাদ্দ চাচ্ছি সব, যে কৃষি জমি ছিল সেই কৃষিকে অকৃষি কাজে এত ব্যাপক আকারে কৃষি জমি সংকুচিত করা হয়েছে যে কৃষি জমি কমে গেছে। জমি কমার যে মাত্রা, তাতে আগামী ২০ বছর পরে জমির পরিমাণ খুবই কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে তো আমাদের একটি সুনির্দিষ্ট নীতি এবং আইন থাকা দরকার। যদিও সরকারের আইন আছে যে কৃষিক্ষেত্রে কৃষি জমি ব্যবহার করে কৃষিকাজ করা যাবে না, তারপরে ভূমিজন নীতির মধ্যেও অনেক আইন আছে, কিন্তু এগুলো কোনো কার্যকারিতা নেই। তা আমি কৃষক মজদুর সংহতি পরিষদকে এই যে কৃষি জমি সংরক্ষণের ব্যাপারটার জন্যও খুব সোচ্চার হওয়া দরকার। দ্বিতীয়ত হলো, আমাদের কৃষিকে আধুনিকীকরণের নামে আমাদের যে একটি প্রাকৃতিকগত জৈব যে কৃষির ব্যবস্থাটা ছিল, যেটিখানে বলছে আমরা প্রাণ বৈচিত্র্য। আমি যদি একটি অঞ্চলের বিষয়টা দেখি, আমি যদি উপকূলীয় অঞ্চলের দিকে আপনাদের মানে আমাদের যে সার্কেলটা ছিল সেটা যদি আমরা বিবেচনা না করি, আমরা আসলে একটা ছিল আমাদের বাংলার যে মাসগুলো, ধরুন না বৈশাখ জ্যৈষ্ঠীর মাস থেকে আমরা মাঠটা তৈরি করতে যাই, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত কৃষিতে কাজ করতো, মানুষ আবার সাগরে যেত, এরপর একটু কমে শীত আসলে তারা জঙ্গলে যেত মাছ ধরার জন্য। এই যে একটা সার্কেল ছিল, এটাকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। কারণ আমাদের কোনো গবেষণা, আমরা কৃষি যে সামগ্রিক একটি কৃষি, আমাদের দেশের কৃষি এখন কিন্তু নানানভাবে বিচ্ছিন্ন হয়েছে। এখন শুধু খাদ্য কৃষি না, ফসলটা নয়, আপনি হয়েছে আবার এই পোলট্রি, আপনি যদি বলেন ফিশারিজ, সকল এর মধ্যে হর্টিকালচার, এপিকালচার, অনেক ধরনের কৃষির মধ্যে এখন বিচিত্র ঘটছে। তাহলে আমরা সেই সবগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে আসতে হলে আলোচনা করতে হবে। আমাদের রাষ্ট্রে 19 থেকে 21টার মতো আইন আছে কৃষিকে, প্রায় 19টার অধিক আইন আছে, কিন্তু এই আইনগুলো আমাদের কৃষির বিকাশের ক্ষেত্রে বড় বাধা হয়ে গেছে। কারণ এই আইনগুলো আপনি যদি দেখবেন একটা আইনের সাথে আর একটা আইন, অর্থাৎ ফিশারিজের জন্য যে আইনটা করা হয়েছে সেই আইনটার জন্য আপনার খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন না। আর খাদ্যে ধান যদি আপনি যেটা করতে চান সেটি আপনি ফিশারির জন্য হবে না। লাইভ স্টকের জন্য যে আইন করা হয়েছে সেটি আবার আপনার। তাহলে আমাদের যদি কৃষির ক্ষেত্রে সবটাকে যদি একটি কৃষি না করা যায়, তাহলে এই জটিলতা থাকবে এবং একটার সাথে কখনো বীজ দিতে হবে, কখনো বীজ বাদ দিতে হবে। তাহলে আমাদের সামগ্রিক কৃষি ব্যবস্থাকে একটি জায়গায় এনে আগে আলোচনায় নিয়ে আসা দরকার। তাহলে আপনি কৃষির ভর্তুকি বলেন, কৃষিতে ব্যবস্থাপনা করেন, সকল বিষয়টাকে আপনাকে আসতে হবে। কারণ একটা কৃষি, একটা দেশ, আমাদের যদি বাংলাদেশকে আমরা একটা দেশ বলি, কৃষি আমাদের একটি ব্যবস্থা, তো অনেকগুলো শাখা এখনো হয়েছে, সবটাকে মিলিয়ে একটা আইনের মধ্যে সবগুলোকে নিয়ে আসা দরকার। একইভাবে আপনি দেখেন আমাদের দেশে প্রতিনিয়ত বাংলাদেশের সবচেয়ে মানুষ কর্মসংস্থান যেটি হলো কৃষি, এবং এই একটা দপ্তর যেখানে ভর্তুকি ছাড়া মানুষ, কৃষকরা নিজের উৎসে উৎপাদন করে এবং রাষ্ট্রকে সমৃদ্ধ করে। আমরা করোনার সময় লক্ষ্য করলে দেখবেন সমস্ত সেক্টর বন্ধ হয়েছে, কৃষি দেশকে বাঁচিয়ে রেখেছে, মানুষকে বেঁচিয়ে রেখেছে, কর্মসৃষ্টিটা করছে। এই যে ব্যাপারগুলো, এটাকে আমরা কখনো বিবেচনায় নিয়ে আসি না, আলোচনায় নিয়ে আসি না। এই জন্য কৃষিকে ভর্তুকি দেওয়া দরকার। এ কারণে কৃষিকে বরাদ্দ বাড়ানো দরকার। রাষ্ট্রের নীতিমালার মধ্যে এটাকে পরিবর্তন করা দরকার। রাষ্ট্রের যন্ত্রেরও অনেক অসুবিধা আছে, সেটি আরেকটা আলোচনা। রাষ্ট্র যন্ত্রটা আসলে আমাদের সবার জন্য কাজ করে না সমানভাবে।
রাষ্ট্র ভালো চোখে সমান চোখে সব জায়গাটা দেখতে পারে না বলে যে কৃষিকে বাদ দিয়ে আপনার রাষ্ট্রের ভিত্তি দাঁড়ানো যা সম্ভব নয়। আপনি যে সেক্টরটি বাংলাদেশকে গড়ে তুলতে হলে যে শিল্প ক্ষেত্রে দাঁড় করাতে যান, যে ক্ষেত্রে দাঁড় করতে যান, আপনার কৃষিকে সুন্দর পদ্ধতির মধ্যে নিয়ে আসতে হবে এবং কৃষির সাথে কৃষকের জীবন মানকে উন্নয়ন করতে হবে। শুধু কৃষি না, কৃষির সাথে কৃষক কিন্তু যুক্ত। তো আপনি কৃষি বাড়াবেন, কৃষক বঞ্চিত হবে। একটি কৃষক তার ওই গ্রামে 2 টাকা টমেটোর কেজি বিক্রি করবে, সেই টমেটোর কেজি ঢাকা শহরে 40 টাকায় বিক্রি হবে। এই ব্যবস্থাটা তো আপনার কৃষিকে এগিয়ে নেবে না, কৃষককে এগিয়ে দেবে না। সুতরাং আপনার এই মধ্যস্বত্বের জায়গাটি, ভর্তুকির ব্যাপারটি, ভর্তুকির ব্যাপারটা উনি বলেছেন যে WTO বা ILO অনেক ধরনের দেয়, কিন্তু কিছু শর্ত আছে। আপনি শুধু যদি পরিবহন খাতটাকে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকিভাবে ব্যবহার করা যায়, কৃষক টু বাজার, মধ্যস্বত্বভোগীরা শুধু পরিবহনের জায়গায় যদি সরকার ট্যাক্সটা দেয়, সরকার ভর্তুকি দিয়েছে, এখানে আমাদের বিনিয়োগের অনেক ক্ষেত্রে ভর্তুকিগুলো পাইছে কে? ব্যবসায়ীরা। কৃষকরা কি ভর্তুকির সুফল পেয়েছে? যে বীজ ব্যবসা করে, যে সারের ব্যবসা করে, যে পাওয়ার টিলারের ব্যবসা করে, তারাই তো ভর্তুকিতে কিনেছে এবং কৃষকের কাছে তার সুফলটা সরাসরি কৃষক তো পায়নি। আপনি পানি যে ডিপ টোয়েলের পানি, তো সেই পানির মূল্য তো কৃষকের কাছে কম হয়নি। সুতরাং ভর্তুকিটা সরাসরি কৃষকের কাছে যাবে, সেই পদ্ধতিটা আসলে আগে দরকার। আপনি বিনিয়োগ সমস্ত ক্ষেত্রে সরাসরি কৃষক এবং কৃষির জমিটা পাবে, সেই ব্যাপারটা একটা বড় বিবেচনার বিষয়। দ্বিতীয়ত একটা বিষয় হলো আমাদের আবহাওয়া, যেটি বলছি, আবহাওয়া বিষয়টাকে খুব বিবেচনা করতে হবে। আপনি উত্তরবঙ্গে খরা হয়ে যায়, দক্ষিণবঙ্গে এখন প্রতি বছর অন্তত 3 থেকে 4 বার জলোচ্ছ্বাস ও নদীর ভাঙন ভেঙে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই যে মাঝে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে কৃষি যে সবদের মাঠ নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য গভর্নমেন্টের কি পরিকল্পনা, রাষ্ট্রের কি পরিকল্পনা? এটি রাষ্ট্রের একটি পরিকল্পনা থাকতে হবে। যখন বিপদে পড়বে তখন তাকে, আপনি এখানে একজন বলছিলেন একজন যে ওই টমেটোর কথা, আমাদের এলাকায় আমরা দেখেছি টমেটো তৈরি করে, মানে টমেটো লোকে যদি নিয়ে যায়, মাঠ থেকে টমেটো নিয়ে যাওয়ার জন্য টাকা দিতে হয়েছে কৃষকদেরকে। তাহলে এই যে অপব্যবস্থাপনা, তাহলে কৃষি ফসল সংরক্ষণের জন্য সংগ্রহগারগুলো, যেটি বলছেন খুবই ভালো প্রস্তাব, যে ইউনিয়ন পর্যায়ে সংগ্রহগার এবং এই সংগ্রহগারের সাথে সমবায় পদ্ধতিটা চুক্তি করতে হবে। কৃষি সমবায় ব্যবস্থাপনাটা তৈরি করতে হবে। কৃষি সমবায় ব্যবস্থাপনা ছাড়া মিল ভিটার মতো এরকম বড় সমবায় ব্যবস্থাপনা বাংলাদেশে গড়ে তোলা ছাড়া কৃষিকে বেঁচিয়ে রাখা খুব মুশকিল। দ্বিতীয়ত হলো মূল্য সংযোগ, বলেছে এটা একটা খুব ভালো প্রস্তাব। সেক্ষেত্রে আমাদের একটু সংযোজন, এই জায়গাটা লাভজনক মূল্যটা নির্ধারণ করতে হবে, যে কস্টিং এবং তার এটা দিয়ে বাদ দিয়ে যে মূল্যে মিলটা বিক্রি হলে সে লাভ হবে, মূল্যটা হবে লাভজনক। শব্দটা লাভজনক না, ন্যায্য মূল্য কোনটাই নেই। ন্যায্য আমার কাছে যেটা ন্যায্য, আরেকজনের কাছে সেটা অন্যায্য। আমি লাভজনক, যে কৃষক যে জমিতে ইনভেস্ট করবে তার যেন ইনভেস্টটা উঠে আসে এবং আগামীতে ইনভেস্ট করতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়। এইভাবে মূল্য নির্ধারণ করতে হবে। আমাদের দেশে এই মূল্য নির্ধারণের পদ্ধতিটা এই জায়গাটা নেই। তো আমি এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আপনাদের একটু নজর দিলাম। আমি কথা বেশি বাড়াবো না, শুধু এইটা বলতে চাই যে কৃষিক্ষেত্রটা আমরা যদি আলোচনা করতে চাই, দীর্ঘক্ষণ করে আলোচনা করা, কিন্তু আলোচনাগুলো আসলে কোনো জায়গায় যেখানে রেজাল্ট হওয়ার দরকার, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কৃষক সংগঠন নিয়ে খুব যে ভাবনা চিন্তা করে, আমার এরকম খুব কম মনে হয়েছে। আমার রাজনীতিক, আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি শেষ করেই কৃষক রাজনীতির সাথে ছাত্র রাজনীতি অবস্থায় সে এর থেকে তখনও দেখেছি ব্যাপারটা এমন দাঁড়ায়, যাকে কোনো জায়গায় পোস্ট দিতে পারলাম না, লোকটা আবার একটু গুরুত্বপূর্ণ, তার জন্য কৃষক সংগঠনটা দিয়ে দিলাম। এরম একটি ব্যাপারও মানে খুবই একটি এভাবে দেখা হয়। তো সেই কারণে আমাদের রাজনৈতিক দলগুলোরও এই পরিবর্তন হওয়া দরকার কৃষক সংগঠনকে গড়ে তোলার ক্ষেত্রে।
তো আমি আপনাদের কথা না বাড়িয়ে ধৈর্যচ্যুত করবো না, আমার কথা শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং বাংলাদেশ কৃষক মজদুর সমিতিকে আরো অনেক ধন্যবাদ যে এই ধরনের আয়োজনে আমাকে সুযোগ করে দিলেন। এই আলোচনায় এই তর্ক বিতর্ক আমাদের অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রেখে আপনাদের সবার জীবন সুন্দর হোক এই কামনা করে শেষ করছি। দুনিয়ার মজদুরি এক হোক।